আমি সুফিয়ান টিউটোরিয়াল। আজকে আমরা শিখব হিসাবের শ্রেণীবিভাগ। আমরা যে বিভিন্ন ধরনের হিসাব করব এই হিসাবগুলো শ্রেণীবিভাগ। আমাদের হিসাবগুলো কয় ভাগে ভাগ করব। সর্বপ্রথম বলে নিই, আচ্ছা ঠিক আছে, আগে আমরা চলুন যাই দেখি হিসাবের শ্রেণীবিভাগ। হিসাবের শ্রেণীবিভাগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সনাতন পদ্ধতি, আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতি নিয়ে আমরা আগে আলোচনা করি। সনাতন পদ্ধতিতে হিসাব হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, দুই নম্বর হচ্ছে সম্পত্তিবাচক, তিন নম্বর হচ্ছে নামিক হিসাব। এখন ব্যক্তিবাচক হিসাব কোনগুলো? আমরা একইভাবে যদি বলে ফেলি যে ব্যক্তিবাচক হিসাবগুলো আসলে কোনগুলো, ব্যক্তিবাচক হিসাবগুলো হতে পারে ব্যক্তি সম্পর্কিত হিসাব, যেমন রহিম হিসাব, করিম হিসাব, তারপরে মতিন হিসাব, মজিদ হিসাব, এই জিনিসগুলো হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। আর একটা হতে পারে যেমন স্কয়ার লিমিটেড হিসাব, সিম্পল লিমিটেড হিসাব, এগুলো কিন্তু ব্যক্তিবাচক হিসাব। কোনো কিছু নাম নিয়ে যে হিসাবটা হয় সেটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাবকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। আমরা একটু ডিটেলস করতেছি যাতে কখনো তোমার প্রশ্ন না থাকে। ব্যক্তিবাচক হিসাবকে কয়েকটা ভাগে ভাগ করা, তার মধ্যে ভাগগুলো দেখি। এক নম্বর হচ্ছে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব কোনগুলো? স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব হচ্ছে আমরা যে স্বাভাবিক নাম দিয়ে যে হিসাবগুলো হয়, যেমন যেটা বললাম রহিম হিসাব, টুম্পা হিসাব, এই যে এই নাম দিয়ে, মানুষের নাম দিয়ে যে হিসাবগুলো হয়, সে করিম হিসাব, মানুষের নাম দিয়ে যে হিসাবগুলো হবে সেটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। দুই নম্বরে বলতে পারি কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। কৃত্রিম ব্যক্তিবাচক মানে ব্যক্তি নয়, বাট কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। সেটা হচ্ছে রহমান কোম্পানি হিসাব, স্কয়ার হিসাব ইত্যাদি। মানে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে যে হিসাবগুলো করা হয় সেগুলো হচ্ছে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। তারপরে তিন নম্বর যদি বলি, তিন নম্বর হচ্ছে প্রতিনিধিত্বমূলক হিসাব। প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব কি কি? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব আসলে কোনগুলো? এক কথা, আমরা প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাবগুলোকে আমরা বলতে পারি যেমন হচ্ছে নামিক হিসাব, যদি বকেয়া বা অগ্রিম থাকে। মনে রাখবেন, আমরা এর পরবর্তীতে করবো নামিক হিসাব। সেই নামিক হিসাব যখন বকেয়া অথবা অগ্রিম থাকবে তখন তো তাকে বলা হয় প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। কি হতে পারে? বকেয়া, ঋণের সুদ, বকেয়া বেতন ইত্যাদি। তাহলে কি হলো? ব্যক্তিবাচক হিসাব তিন প্রকার। একটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব, আর প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। এখন স্বাভাবিক কোনগুলো, কৃত্রিম কোনগুলো, প্রতিনিধিত্বমূলক কোনগুলো আমরা দেখলাম। আর দুই নম্বরটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। খেয়াল করো, সম্পত্তিবাচক হিসাব। এখন সম্পত্তিবাচক হিসাব কোনগুলো আমরা এখানে একটু লিখি। সম্পত্তিবাচক হিসাব বলতে আমরা বুঝি সম্পদ নিয়ে যে হিসাবটা। কেমন হতে পারে? আসবাবপত্র, একটা প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে যে হিসাবটা হবে। যন্ত্রপাতি হিসাব, বুঝতে পারছো ব্যাপারটা কি? সম্পত্তি নিয়ে যে হিসাবটা হবে। তারপরে হতে পারে আসবাবপত্র গেল, যন্ত্রপাতি গেল, খুচরা যন্ত্রাংশ হিসাব,
দেনাদার হিসাব, দেনাদার এখানে আসবে না, এগুলো আসবাবপত্র হিসাব, যন্ত্রপাতি হিসাব, খুচরা যন্ত্রাংশ হিসাব, একটা প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে যে হিসাবগুলো হয়ে থাকবে হবে সেগুলো হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, কথাটা মনে রাখতে হবে। বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। এই হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাব সবসময় মনে রাখতে হবে যে একটা প্রতিষ্ঠানের অথবা একটা ব্যক্তির যাবতীয় সম্পত্তি নিয়ে যে হিসাবটা হবে সেটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। তারপরে হিসাবটা নামিক হিসাব, আমরা এই যে এখানে দেখলাম। পরের হিসাবটা হচ্ছে নামিক হিসাব। নামিক হিসাবটা সম্পর্কে আমরা এখানে একটু লেখালেখি করি। নামিক হিসাব হচ্ছে কোনগুলো? আয় ব্যয় জাতীয় হিসাবকে বলা হয় নামিক হিসাব। নামিক হিসাবকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একবার লিখে নিই। নামিক হিসাব দুই প্রকার, একটা হচ্ছে আয়বাচক হিসাব, দুই নম্বর হচ্ছে ব্যয়বাচক হিসাব। এখন আয়বাচক হিসাব কোনগুলো? আয় সম্পর্কিত যাবতীয় হিসাব। একটা প্রতিষ্ঠানে তো অনেক ধরনের আয় থাকতে পারে, যেমন ঋণের মূলধনের সুদ, বিনিয়োগের সুদ ইত্যাদি আয়বাচক হিসাব। ব্যয়বাচক হিসাব কোনগুলো? বেতন হিসাব, তারপরে আর কি থাকতে পারে, মজুরি হিসাব ইত্যাদি ইত্যাদি। আয় এবং নামিক হিসাব কোনগুলো? একটা প্রতিষ্ঠানের যাবতীয় আয় এবং ব্যয়বাচক হিসাবকে নামিক হিসাব বলা হয়। তার মানে আরো সহজভাবে বলা হয় আয় ও ব্যয়জাত সম্পদ হিসাবকে নামিক হিসাব বলা হয়। এখন নামিক হিসাবের ক্ষেত্রে হচ্ছে একটা ব্যাপার হচ্ছে ডেবিট ক্রেডিটের ব্যাপারটা হচ্ছে ব্যয়, ব্যয় বা ক্ষতি হবে ডেবিট, আর আয় বা লাভ হবে ক্রেডিট। আয় এবং লাভের মধ্যে কিছু পার্থক্য আছে, ব্যয় এবং খরচের মধ্যে কিছু পার্থক্য আছে, লাভ এবং লোকসানের মধ্যে কিছু হলো ক্ষতি এবং লোকসানের মধ্যে কিছু পার্থক্য আছে। এই ব্যাপারগুলো আমরা পরবর্তীতে বোঝার চেষ্টা করব। তো আজকে আমরা শিখলাম কি হিসাবের শ্রেণীবিভাগের মধ্যে সনাতন পদ্ধতিতে হিসাবটা কত ভাগে ভাগ করা হয় আমরা ডিটেলস জানলাম। ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা শিখব আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার এবং কি কি বিস্তারিতভাবে জানতে পারবো। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ।